নমস্কার, সৌমেন সরকার বলছি। ক্যাম্পাস প্লাসের নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। গত 17 সেপ্টেম্বর অভয়া মামলার চতুর্থ হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে। কলকাতা, পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতের যারা এই ব্যাপারে খবরাখবর রেখেছেন বা তাদের সবার অত্যন্ত আগ্রহের ব্যাপার ছিল এই হিয়ারিংটা। এতে কি হয়, যে আসল দোষী সে কি চিহ্নিত হচ্ছে, বা তার যে বিচার প্রক্রিয়া সেটা কি ত্বরান্বিত হচ্ছে, আশা আকাঙ্ক্ষা আশঙ্কা এই সমস্ত ব্যাপার নিয়ে সবাই কিন্তু এই 17 তারিখের এই হিয়ারিংটার দিকে তাকিয়েছিলেন। এর আগেও কিন্তু আরও 3টি হিয়ারিং হয়েছে, 20 অগাস্ট, 22 অগাস্ট এবং 9 সেপ্টেম্বর। প্রথম দুটো যে হিয়ারিং হয়েছিল সেই হিয়ারিং দুটোতে পশ্চিমবঙ্গ সরকার নিয়োজিত যে আইনজীবী কপিল সিব্বল, তিনি তো যাকে বলে প্রায় প্রমাণই করেছিলেন যে কোনো রকম ত্রুটি বিচ্যুতি কিচ্ছু হয়নি, সবই ঠিকঠাকই ছিল, এবং যারা যারা এই নানা রকম ত্রুটি বিচ্যুতির অভিযোগ করছেন তারা মোটেই ঠিক করছেন না। এবং যে ঘটনাটা ঘটেছে দুর্ভাগ্যজনক হলেও সেটা হচ্ছে একটা সিমটোম্যাটিক ম্যালাইস, অর্থাৎ কিনা যে এরকম তো যে সার্বিক যে একটা রোগ আছে, এটা হচ্ছে তারই একটা বহিঃপ্রকাশ পশ্চিমবঙ্গে ঘটেছে, অর্থাৎ কিনা হাজারটা ঘটনা অন্যতম, নো স্পেশাল সিগনিফিক্যান্স। কিন্তু কপিল সিব্বল একটা সুবিধা ছিল যে উল্টো দিকে তিনি যাদের সঙ্গে লড়েছিলেন তাদের মধ্যে সেইভাবে নামজাদা কেউ ছিলেন না, যারা জিনিসটাকে ঠিক মতো করে বিচারপতিদের সামনে তুলে ধরতে পারেন। 9 সেপ্টেম্বর যে তৃতীয় যে হিয়ারিংটা হয়েছিল সেখান থেকেই আস্তে আস্তে ব্যাপারটা কিন্তু পরিবর্তিত হতে থাকে, কারণ কপিল সিব্বল খুব সুন্দর করে যে খেলাটা খেলেছিলেন সেটা হচ্ছে যে ন্যাশনাল পার্সপেক্টিভে যে সিকিউরিটি প্রোটোকল এই সমস্ত ব্যাপার নিয়ে বিচারপতিরা যখন ব্যস্ত, তখন দেখলেন যে হিয়ারিংয়ের বেশিরভাগ সময়টাই চলে যাচ্ছে ন্যাশনাল টাস্ক ফোর্স এবং আরজি কর নিয়ে সেইভাবে কোনো আলোচনা হচ্ছে না। সেটা ওনাকে স্যুট করেছিল, কারণ তাতে ওনার ব্যাখ্যা দেওয়ার কোনো ব্যাপার সেইভাবে কিছু ছিল না। কিন্তু তৃতীয় যে হিয়ারিং 9 সেপ্টেম্বর থেকে ব্যাপারটা একটু পাল্টাতে শুরু করে, কারণ তখন একটা অর্গানাইজড ওয়েতে কপিল সিব্বলের যে অ্যাগ্রেসিভ যে অ্যাডভোকেসি সেটা কিন্তু একটু প্রতিহত থাকে, এবং যে আরজিকর ঘটনাটা নিয়ে কিন্তু হিয়ারিংয়ের বেশিরভাগ সময় কিন্তু ব্যয় হতে থাকে, যেটা কপিল সিব্বলের পক্ষে খুব একটা অভিপ্রেত ছিল না। কিন্তু উল্টো দিকে তখনও পর্যন্ত তিনি তেমন কাউকে পাননি যিনি তার এগেনস্টে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেন। যেমন সিনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি ছিলেন গীতা লুথরা, তিনি যদিও ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তিনি খুব যে ভালো একটা হোমওয়ার্ক করতে পেরেছেন, বা কপিল সিব্বল যখন বলছেন যে ডাক্তারদের এই স্ট্রাইকের কারণে পশ্চিমবঙ্গের যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, তার এগেনস্টে তিনি সেইভাবে কোনো রকম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি, কারণ তার হাতে কোনো রকম স্ট্যাটিস্টিক্স ছিল না, অর্থাৎ কিনা প্রিপারেশনের কিছুটা গণ্ডগোল ছিল না, ঠিক মতো প্রিপারেশন হয়নি। কিন্তু এইবারে সেই জন্যে যে সিনিয়র ডাক্তারদের যে অর্গানাইজেশন, তারা কিন্তু গীতা লুথরাকে পাল্টে তারা নিয়ে এসেছেন করুণা নন্দীকে। আর বিকাশ ভট্টাচার্য, যিনি ছিলেন নিগৃহীতার আইনজীবী, তিনি তো অল অলং সাইলেন্টই ছিলেন, তাকেও পাল্টে ফেলে তাকে নিয়ে আসা হয়েছে বৃন্দা গ্রোভারকে। এদের পরিচয়টা একটু বলবো। আর সব থেকে যেটা বড় ব্যাপার ঘটে গেছে, যে চতুর্থ হিয়ারিংয়ের আগে জুনিয়র ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, তারা কিন্তু ইন্দিরা জয়সিং নামের যে একটা ইনস্টিটিউশনাল যে এত বড় একটা নামকে তারা তাদের নিজেদের পক্ষে আনতে সক্ষম হয়, এবং তার ফলে কপিল সিব্বলের সামনে কিন্তু এমন 3 জন মহিলা দাঁড়িয়ে গেলেন যারা ধারে ভারে, ক্লাসে, এলিগ্যান্সে, সমস্ত কিছুতেই
কপিল সিব্বলের থেকে বড় হতেও পারেন। ইন্দিরা জয়সিং তো বটেই, এমনকি করুণা নন্দী নতুন সিনিয়র অ্যাডভোকেট হয়েছেন, এবং এই যে যে সিনিয়র এবং যে নিগৃহীতার যে আইনজীবী অর্থাৎ কিনা বৃন্দা গ্রোভার, এদের সামনে পড়তে হওয়াতে কপিল সিব্বলের কিন্তু যথেষ্ট বেগ পেতে হয়েছে, এবং তিনি যা মনে করছেন, তিনি যেটা বলবেন সেটাই তার যে সাবমিশনটা তার এফিডেভিটের পর অর্ডার হয়ে বেরোবে। এবারে কিন্তু তিনি আশঙ্কা করেছিলেন যে সেটা হবে না, এবং সেটা হয়ওনি। আমি এই যে প্রতিবেদনে কিন্তু সুপ্রিম কোর্টের এই 17 তারিখের যে অর্ডারটা হয়েছে তার প্রত্যেকটা প্যারাই কিন্তু আমি ব্যাখ্যা করব, কিন্তু তার আগে একটু বলে নিতে চাই এই যে নতুন যে দুজন লেডি লয়ার যাদেরকে এই সিনিয়র ডক্টর এবং নিগৃহীতার পরিবার যাদেরকে অ্যাপয়েন্ট করেছেন তাদের সম্পর্কে একটু পরিচয় দিয়ে দিতে চাই। আচ্ছা, প্রথমে বৃন্দা গ্রোভার, অর্থাৎ কিনা যিনি বিকাশ ভট্টাচার্যর বদলে নিগৃহীতার পরিবারকে রিপ্রেজেন্ট করেছেন তার সম্পর্কে একটু জেনে নিই। The President of the United Rights Council Ambassador Vaclav Valek has appointed Brinda Grover of India as a member of the Independent International Commission of Inquiry on Ukraine, which was created by UN Human Rights Council in 2022. অর্থাৎ কিনা ইউক্রেন যুদ্ধ নিয়ে যে ইউনাইটেড নেশনস যে হিউম্যান রাইটস রিলেটেড একটা কমিশন করেছিলেন, সেই কমিশনে কিন্তু মেম্বার ছিলেন এই বৃন্দা গ্রোভার। সেক্সুয়াল যে সমস্ত অ্যাটাকে মহিলারা যেখানে যেখানে নিগৃহীতা হয়েছেন, অথবা ব্রডার সেন্সে যেখানে হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়েছে, কনস্টিটিউশনাল ল, ক্রিমিনাল ল, এই সমস্ত ব্যাপারে কিন্তু বৃন্দা গ্রোভার প্রায় 35 বছর ধরে অত্যন্ত উঁচু জায়গাতেই কিন্তু রয়েছেন, এবং এটাই হচ্ছে তার স্পেশালাইজেশন। ফলে বোঝাই যাচ্ছে যে বৃন্দা গ্রোভার কিন্তু কখনোই ছেড়ে কথা বলবেন না, এবং সেটা প্রথম পরিচয় পাওয়া গেল যখন দেখা গেল যে তিনি নিগৃহীতার বাবাকে দিয়ে একটি চিঠি লিখিয়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে, যেটা রেফারেন্স আমরা পরবর্তীকালে পাব। আর সিনিয়র ডাক্তারদের যিনি অ্যাডভোকেট করুণা নন্দী, এর জুনিয়র হচ্ছে পশ্চিমবঙ্গের সব্যসাচী চট্টোপাধ্যায়। তো এনার পরিচয়টা কি? ইনি বাঙালি কিন্তু প্রবাসী, জন্ম ভূপালে আর পড়াশোনা দিল্লিতেই, এবং ওনার বাংলাটা অবাঙালিদের মতোই। দিল্লি সেন্ট স্টিফেন্স থেকে ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন, তারপর সোজা বিলেত। কেমব্রিজ থেকে ল ডিগ্রি পাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র যাত্রা, এবং আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ল মাস্টার্স। শুনলে আশ্চর্য হতে হয় যে বিলেত, আমেরিকা, ইন্ডিয়া, 3টি দেশে ল প্র্যাকটিস করার লাইসেন্স ওনার আছে। এই কপিল সিব্বলের মতো একবার অখিলেশ, একবার কংগ্রেস, একবার এই পার্টি, একবার ওই পার্টি ধরে টিকিট পাওয়ার প্রত্যাশী নন উনি, যাকে বলে সত্যিকারের স্পেশালিস্ট লয়ার। কিন্তু বয়সটা কিন্তু সেই তুলনায় অনেক কম, সদ্যই সিনিয়র অ্যাডভোকেট হয়েছেন। এই দুজন হলো। আর তৃতীয়জন ইন্দিরা জয়সিং। আশা করি ওনার সম্পর্কে আর বিশেষ কিছু বলতে হবে না, তবে যারা নতুন তাদের সুবিধার জন্য বলি যে ইন্দিরা জয়সিং 85 বছর বয়স্কা একজন মহিলা আইনবিদ, যিনি ভারতের বিভিন্ন ল্যান্ডমার্ক জাজমেন্টের সঙ্গে কেসে তিনি জড়িত,
এবং লেটেস্ট হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের যে আমরা দেখতে পাচ্ছি নানা রকম এই যে লাইভ স্ট্রিমিং, এই লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারটাও কিন্তু ইন্দিরা জয়সিংয়ের চেষ্টার ফসল। হিউম্যান রাইটস থেকে শুরু করে অন্যান্য যেসব ব্রডার ইস্যুতে ওনার যে কাজ, সেটা তো যাকে তিনি এখন প্রবাদ প্রতিম একজন লয়ার। এর সঙ্গে রয়েছেন সলিসিটর জেনারেল, তিনি তো একটা পোস্ট হোল্ড করেন লয়ার হিসেবে, যাই হোক না কেন উনি একজন কনস্টিটিউশনাল অফিস হোল্ডার। আর কপিল সিব্বল সম্পর্কে কি বলবো, যা বলার আপনারা তো খবরের কাগজেও দেখেন, আমিও দেখি, আর এই কেসে ওনার যে ভূমিকা সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবারে আসা যাক হিয়ারিংয়ের ব্যাপারে। এই হিয়ারিংয়ের ব্যাপারে একটা মজার ব্যাপার হয়ে গেল কি, যে প্রথম 3টে দিন যে হিম্যান কপিল সিব্বল কাঁপিয়েছেন গোটা হিয়ারিংগুলো, তিনি যখন দেখছেন তার এগেনস্টে এমন 3জন দাঁড়িয়েছেন যাতে প্রত্যেকেই এককভাবে তার মোকাবেলা করতে সক্ষম, 3জনের মিলিত শক্তি যে তাকে মোটেই স্বস্তি দেবে না সেটাও তিনি বুঝতে পেরেছিলেন। সেই জন্য তিনি প্রথমেই চিফ জাস্টিসের কাছে আবেদন করেন যে লাইভ স্ট্রিমিং বন্ধ হোক। কেন না, এই লাইভ স্ট্রিমিংয়ের ফলে মানুষ তাকে খলনায়ক হিসেবে দেখছে। যখনই বিচারপতিরা কোনো রকম মন্তব্য করছেন তখন মানুষের মধ্যে তার যে এফেক্ট হচ্ছে, এবং তার ফলে তারা নানা রকম হুমকি বা এই যে ডেরাইসিভ কমেন্ট, অর্থাৎ কিনা তাকে ঠাট্টা করে বা তিনি বলছেন যে নানা রকম ভয় হুমকি এ সমস্ত দেখানো হচ্ছেন। কাঁদো কাঁদো গড়াতে বললে আমি কি অপরাধ করেছি, আমি তো পশ্চিমবঙ্গ সরকারকে রিপ্রেজেন্ট করছি, আমি তো কোনো অপরাধী বা অ্যাকিউজড বা অভিযুক্তকে তো রিপ্রেজেন্ট করছি না, আমাদের সঙ্গে কেন হবে, আমি নাকি পুরনো যে হিয়ারিং আগের যে হিয়ারিংগুলোতে নাকি আমি হাসাহাসি করেছি, আমাকে প্রমাণ দেখান। আমার 50 বছরের এই হচ্ছে আমার আমাদের প্রতিষ্ঠানের যে সুখ্যাতি হচ্ছে 50 বছরের, এই 50 বছরের সুখ্যাতি কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের ফলে নষ্ট হতে বসেছে। অতএব হুজুরের কাছে নিবেদন লাইভ স্ট্রিমিং বন্ধ হোক। কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার উত্তর দিলেন কি, যে লাইভ স্ট্রিমিং বন্ধ হবে না, তবে হুমকি হামকি বা মহিলাদের প্রতি যদি কোনো রকম অন্যায় অবিচার বা এই ধরনের কোনো ব্যবহার হয় তাহলে তার জন্য কড়া পদক্ষেপ করা হবে বলেই তিনি শুরু করে দেন বিচার প্রক্রিয়া। এই বিচার প্রক্রিয়াতে প্রথমেই দেখা গেল যে নির্যাতিতার বাবা যাকে লয়ার হিসেবে অ্যাপয়েন্ট করেছেন সে বৃন্দা গ্রোভার প্রথমে বলতে উঠে তিনি চিফ জাস্টিসকে দিয়েছেন, এবং পরবর্তীকালে চিফ জাস্টিস সে সম্পর্কে যে মন্তব্য করেন সেটা প্যারা ওয়াইজ এখানে আমি দিয়ে দিচ্ছি। ইন্দিরা জয়সিং কিন্তু মাঝে মাঝেই যখনই কপিল সিব্বল বলতে ওঠেন এই ডাক্তারদের জন্যই হচ্ছে, তখন সঙ্গে সঙ্গেই সমস্যার প্রতিবাদ আসে যে আগের যে হিয়ারিংয়ে তিনি ডাক্তারদের সম্পর্কে যে সমস্ত কথা বলেছেন তার সর্বৈব মিথ্যা। কিন্তু যখন এই অভিযোগটা করা হলো কপিল সিব্বল কিন্তু তার এগেনস্টে কিছু বলতে পারেননি। এই যেমন করুণানন্দী বললেন যে তিনি মিডিয়া রিপোর্ট থেকে বলেছেন যে এতগুলো লোকে মারা গেছে, কিন্তু তিনি এক এক করে পরীক্ষা করে দেখেছেন কোনোটাই সত্যি কথা নয়। এর এগেনস্টে কিন্তু কপিল সিব্বল কিছু বলতে পারলেন না। অর্থাৎ কিনা কপিল সিব্বল বুঝতে পেরেছেন এর আগেবারে তিনি যেরকম ফাঁকা মাঠে গোল দিয়েছিলেন এবারে বোধহয় সেই গোল দেওয়াটা হবে না। এবারে সরাসরি চলে আসা যাক কোর্ট প্রসিডিংসে। প্যারাওয়াইজ আমি এখানে বলে যাচ্ছি যে বিচারপতিরা কখন কি বলেছেন। এই যে বেঞ্চটা, এই বেঞ্চে 3জন সদস্য ছিলেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া DY চন্দ্রচূড়, জাস্টিস JB পারদেওয়ালা এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র, এই 3জনের বেঞ্চ। এবং একটা কথা মনে রাখতে হবে যে এখানে এত বেশি স্টেক হোল্ডার ছিলেন,
যে এখানে এই অর্ডারটাতে শুধুমাত্র এই অর্ডারটাতে 235 জন আইনজীবীর নাম নথিভুক্ত আছে। অর্থাৎ এখানে এই 235 জন আইনজীবী হিয়ারিংয়ের সময় উপস্থিত ছিলেন। তাহলে চিন্তা করে দেখুন যে এই মামলাটা কি সাংঘাতিকভাবে প্রভাব ফেলেছে, যে এত স্টেক হোল্ডার, এই পরিমাণ আইনজীবী। কপিল সিবাল একাই তো 22 জন আইনজীবী নিয়ে এসছেন তার সুবিধার জন্য। অর্থাৎ তিনি তার গোটা অর্গানাইজেশনটাকে এখানে তুলে নিয়ে এসেছিলেন। যাই হোক, একটু একটু করে পড়ে শোনাচ্ছি যে সেই দিনে কি প্রসিডিংস হলো। প্যারা 1, a status report dated 17th September 2024 has been filed by Sri Satyavir Singh, DIG, HOB, SCI, CBI. একটা স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ল এবং বিচারপতি বলেছেন এই স্ট্যাটাস রিপোর্ট দেখে তারা কিন্তু অত্যন্ত বিচলিত, শকড, ডিস্টার্বড। During the course of the hearing, we have heard counsel appearing on behalf of the parents of the deceased. মৃতার যে প্যারেন্টস, তাদের যে আইনজীবী, তার সঙ্গেও তারা কথা বলেছেন। দি রেসিডেন্ট ডক্টরস, দি অরিজিনাল পিটিশনার্স বিফোর দি হাইকোর্ট। অর্থাৎ সব পক্ষের আইনজীবীদের সঙ্গেই তারা কথাবার্তা বলেছেন। উই হ্যাভ এক্সপ্লেইন টু অল দ্য কাউন্সিল, আমরা সমস্ত আইনজীবীর কাছে ব্যাখ্যা করেছি, দ্যাট অ্যাট দিস স্টেজ, অর্থাৎ এই পর্যায়ে, it would not be in the interest of a fair and complete investigation to disclose the leads which are being pursued by Central Bureau of Investigation or the line of investigation, since this may only lead to dislocation of the investigation or destruction of evidence. অর্থাৎ সিবিআই যে যে প্রমাণ বা যে যে লিড পেয়েছে সেই লিডগুলো তিনি এখানে ডিসক্লোজ করতে চান না, কারণ তাতে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে এবং হয়তো সাক্ষ্য প্রমাণ ধ্বংস হবে বা লোপ পাবে। দি কাউন্সিল রিপ্রেজেন্টিং দি প্যারেন্টস অফ দি ডিসিজড, resident doctors and other groups appearing in these proceedings also have agreed in their understanding that it would not be appropriate for any further disclosure to be placed in public realm at this stage in regard to the ongoing investigation by CBI. অর্থাৎ সব পক্ষের আইনজীবীরাই এই ব্যাপারে একমত হন যে এই মুহূর্তে যে তদন্তের যে ফলাফল বা তাদের যে লিড, এই সমস্ত এখন পাবলিক ডোমেইনে নিয়ে আসাটা যে উচিত হবে না, এই ব্যাপারে তারাও একমত হয়েছেন। প্যারা নাম্বার 3, a letter dated 12th September 2024 addressed by the father of the deceased to the investigating officer of the CBI has been shared with this court. অর্থাৎ যে নির্যাতিতার বাবা সিবিআইকে একটি চিঠি লিখেছেন, তার তারিখ হচ্ছে 12 সেপ্টেম্বর 2024, এবং এই চিঠিটা আজকে কোর্টের সঙ্গে তার আইনজীবী এটা শেয়ার করেন, অর্থাৎ বিচারপতিদের কাছে তিনি সেই চিঠিটি দেন। দি লেটার এক্সপ্রেসেস দি জেনুইন কনসার্ন অফ দি প্যারেন্টস, এই চিঠিতে যে অভিভাবকদের, অর্থাৎ বাবা মার যে জেনুইন যে চিন্তা ভাবনা, সেটা এখানে প্রকাশ পেয়েছে। and contains certain specific inputs on certain aspect on which investigation should be conducted by CBI, এবং এর মধ্যে এমন কিছু লিড আছে যে ব্যাপারে সিবিআই এর খুব যত্ন করে এটার একটা ইনভেস্টিগেশন করা প্রয়োজন। Bearing in mind the genuine concern of the parents of the deceased, we are of the view that inputs which have been furnished by the father of the deceased in this letter dated 12 September 2024 should be duly taken by the investigating officer. অর্থাৎ সিবিআই তিনি আশা করছেন যে সিবিআই এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং সমস্ত ব্যাপার কভার করে তাদের ইনভেস্টিগেশনটা চালাবে। এবারে 4 নম্বরে আসুন। Ms. Indira Jaising, senior counsel appearing on behalf of the resident doctors, submitted that there is a definite material available with the resident doctors indicating the presence of persons at the scene of crime which they would wish to share with the CBI.
তিনি বলতে চান যে তাদের হাতে এমন কিছু প্রমাণ রয়েছে যেটা তিনি সিবিআইয়ের সঙ্গে শেয়ার করতে চান, যাতে প্রমাণ হবে যে ঘটনাস্থলে অকুস্থলে কারা কারা প্রেজেন্ট ছিলেন। She has, however, stated that it would not be appropriate in the interest of the investigation to reveal the names at this stage. তিনি এটাও বলেন যে এই নামগুলো এখন প্রকাশ্যে আনাটা ঠিক হবে না, তাতে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে। But details would be handed over immediately to the investigating officer of the CBI. অর্থাৎ কিনা এই ব্যাপারে তিনি যে ডিটেলস পেয়েছেন সেটা সিবিআই এর সঙ্গে কিন্তু তিনি শেয়ার করবেন। This may be done so that necessary investigation is carried out. এটা করা হবে এই কারণে যাতে উপযুক্ত তদন্ত এর জন্য করা হয়। এ কপি মে বি শেয়ার উইথ দি সলিসিটর জেনারেল। প্রয়োজনে এর একটা কপি কিন্তু সলিসিটর জেনারেলকেও তিনি দিচ্ছেন। অর্থাৎ কিনা কারা কারা ওই ঘটনার সময়তে বা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সে ব্যাপারে তার যা প্রমাণ, ইন্দিরা জয়সিং যেটা বলছেন, অর্থাৎ বিচারকরা তাদের অর্ডারে কিন্তু এটাই রেকর্ড করেছেন। 5 নম্বর প্যারা, some of the concerns which have been expressed before this court by the counsel appearing on behalf of the original petitioners may be recorded in the form of communication and be handed over to the Solicitor General for honor transmission. অর্থাৎ কিনা এই ব্যাপারে মানে এই তদন্তের ব্যাপারে বিভিন্ন স্টেক হোল্ডারদের যে আইনজীবী আছে তারা যে যে লিডগুলো যে ইনপুটগুলো দিচ্ছেন সেগুলো সবাই যেন সিবিআই এর সঙ্গে শেয়ার করেন, এবং সেই সিদ্ধান্তই হচ্ছে সেটাই কিন্তু বিচারপতিরা তাদের এই অর্ডারে জানাচ্ছেন। Having perused the letter dated 12 September of the father of the deceased, নির্যাতিতার বাবার 12 সেপ্টেম্বরের চিঠি পড়ে বিচারকরা দেখেছেন, it may be material to note that many of the concerns which have been expressed in the letter of the subject matter of the active investigation which has been pursued by CBI. অর্থাৎ কিনা নির্যাতিতার বাবা যে যে ইস্যুতে চিঠিটা লিখেছেন তার অনেকগুলোই কিন্তু অলরেডি সিবিআই কভার করে ফেলেছে বলে বিচারপতিরা তাদের অর্ডারে উল্লেখ করেছেন। However, nonetheless, a copy of the entirety of the communication would be made available to CBI. অর্থাৎ তারাও সিবিআইকে কিন্তু এর একটা এন্টায়ার কপি দিয়ে দিচ্ছেন যাতে তদন্ত প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়, সুবিধা হয়। এবারে 7 নম্বর, ডিউরিং দি কোর্স অফ দি হিয়ারিং the court has been apprised of the fact that Wikipedia still continues to maintain, উইকিপিডিয়াতে কিন্তু নির্যাতিতার ছবি এবং নাম সহযোগে একটা আর্টিকেল কিন্তু এখনও রয়ে গেছে এবং যেটা বিচারপতিদের গোচরে আনা হয়েছে। In the interest of maintaining dignity and privacy of the deceased, the governing principle is that নির্যাতিতা মহিলার যে সম্ভ্রম সম্মান রক্ষার্থে প্রয়োজন হচ্ছে এই জিনিসগুলো না থাকা। The identity of the deceased in a case involving alleged rape and murder should not be disclosed. The Wikipedia shall therefore take steps, অর্থাৎ কিনা উইকিপিডিয়ার প্রতি তাদের নির্দেশ হচ্ছে, they should take respect to comply with the previous order and the injunction has been issued in the present order forthwith. অর্থাৎ কিনা তারা এই অর্ডারের মাধ্যমে একটা ইনজাংশন দিয়ে দিচ্ছেন এবং উইকিপিডিয়াকে নির্দেশ দিচ্ছেন যাতে এই যে আর্টিকেলটা মুছে ফেলা হয়। 8 নম্বর প্যারা, an affidavit has been filed on behalf of the state of West Bengal by Sri Narayan Swarup Nigam, Principal Secretary in the Department of Health and Family Welfare, explaining the steps which have been taken specifically for upgrading duty rooms, restrooms, toilet facilities. ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ সেক্রেটারি তিনি কিছু এফিডেভিট দিয়ে জানিয়েছেন যে ডাক্তারবাবুদের ফেসিলিটি হিসাবে এই টয়লেট, রেস্টরুম এ সমস্ত ব্যাপারে কী কী করা হয়েছে। 9 নম্বরটাও সেই একই জিনিস, কাজে ওটার মধ্যে আর বিশেষ করে আর কিছু গেলাম না। আচ্ছা, এইবারে আসুন 10 নম্বর প্যারা। What is critical importance at present point of time is that a participatory process should be followed by the state government so that the concerns of the doctor, both senior and juniors, are duly taken into account. বিচারপতিরা মনে করছে যে এমন একটা পার্টিসিপেটরি অন্তত কেন অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন
স্টেক হোল্ডারদের সঙ্গে যেন স্টেট গভর্নমেন্ট এমন একটা আলোচনার পরিবেশ সৃষ্টি করেন যাতে কিন্তু সমস্ত রকম যে সমস্যা যেগুলো যেগুলো উঠে আসছে বা আলোচিত হচ্ছে সে ব্যাপারে যথেষ্ট পরিমাণে আলোচনা হয় এবং সেই অনুযায়ী কাজ করা হয়, যেমন সিসিটিভি, রেস্টরুম, টয়লেট, অমুক তমুক, এই সমস্ত ব্যাপার। প্যারা 11, apart from the above steps, on the suggestion of the court, it has been accepted by the state of West Bengal that necessary steps should be taken to ensure biometric facility. এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার, বায়োমেট্রিক ফেসিলিটি, অর্থাৎ কিনা হাত বা আরও যে কোনো মানে এই ধরনের একটা কিছু ছাপ দিয়ে যাতে ঢোকা, যাতে মানুষকে সঙ্গে সঙ্গে চিহ্নিত করা যায়। তার সঙ্গে তো আধার বা অন্যান্য ব্যাপার থেকে যারা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা বোঝেন বা জানেন তারা তো বুঝতে পারছেন যে বায়োমেট্রিক সিস্টেম চালু করলে কিন্তু অবৈধ যে প্রবেশ সেগুলো কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যাবে এবং সে ব্যাপারে যাতে কাজ করা যায় সেই জন্য, and to ensure that unauthorized persons are not entitled to enter critical areas of the hospital. খুব গুরুত্বপূর্ণ জায়গাতে যাতে অনধিকার প্রবেশকারীরা যাতে ঢুকতে না পারেন সেই জন্য এই বায়োমেট্রিক সিস্টেমটা উপযুক্ত হবে। The affidavit of the state government indicates that 910 additional women security personnel are being trained at the police training institute and would be deployed at the government medical college and hospital. 910 জন মহিলা সিকিউরিটি পার্সোনালকে ট্রেনিং দেওয়া হচ্ছে, পুলিশি ট্রেনিং, তারপর তাদেরকে সিকিউরিটির কাজে অংশগ্রহণ করা হবে, এটা স্টেট গভর্নমেন্ট জানিয়েছেন। On 13 September 2014, the Department of Health and Family Welfare of the Government of West Bengal has issued a government order proposing to engage 1514 security personnel on contractual basis in the government medical colleges and hospitals under a program which is called রাত্তিরের সাথী হেল্পার অ্যাট নাইট। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা অর্ডারে জানিয়েছেন যে 1514 জন রাত্রিরের সাথী বলে এক ধরনের একটা সিকিউরিটি পিপুলকে তারা এনগেজ করবেন এই হসপিটালগুলোতে, মানে ডাক্তার বা আরও অন্যান্যদের সহায়তা করার জন্য রাত্রিবেলা বিশেষ করে, এবং দে উইল বি কন্ট্রাকচুয়াল। During the course of the hearing, serious reservation has been expressed by the counsel appearing on behalf of the senior and junior resident doctor, bearing in mind that the offence in the present case is alleged to have been committed by a civic volunteer. এই যে কন্ট্রাকচুয়াল যে রাত্রির সাথী যে একটা বাহিনী তৈরি করা হচ্ছে, এই ব্যাপারে রেসিডেন্ট ডক্টর এবং যে জুনিয়র ডক্টররা তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করেছেন, কারণ মূল অভিযুক্ত তিনি নিজেই কিন্তু একজন সিভিক ভলান্টিয়ার বা কন্ট্রাকচুয়াল। অর্থাৎ কিনা এই অভিজ্ঞতা পরেও কী করে যে কন্ট্রাকচুয়াল লোকজনদেরকে দিয়ে রাত্রিবেলা সিকিউরিটির ব্যবস্থা করা হচ্ছে, তাও আবার এক সপ্তাহের ট্রেনিং দিয়ে, এ ব্যাপারে তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেন। 13 নম্বর প্যারা, apart from the above concern, the attention of the court has been drawn to an order dated 19 August 2024 2024 এই যে মহিলাদেরকে রাত্রিবেলা যে ডিউটি দেওয়া যাবে না বা কম দিতে হবে বা যতটা পারা যায় কম দেওয়ার ব্যাপার, এই ব্যাপারে যে 19 অগাস্ট পশ্চিমবঙ্গ সরকার যে একটা বার করেছেন নির্দেশাবলী, তা সেইটা কিন্তু কঠোরভাবে সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে the basic purpose must be to ensure conditions of safety and security for all doctors, men and women. মহিলাদেরকে কাজ থেকে সরিয়ে রেখে নয়, তাদেরকে কাজে রেখে তাদের সিকিউরিটির ব্যবস্থা করাটাই স্টেটের পক্ষে সবথেকে বড় কাজ। দি ওমেন ডক্টরস ডু নট ডিমান্ড এনি স্পেশাল কনসেশন। মহিলা ডাক্তাররা কিন্তু তারা কোনো রকম স্পেশাল কনসেশন চাইছেন অ্যাপার্ট ফ্রম সিকিউরিটি, বাট রিকোয়ার স্টেট টু ক্রিয়েট কন্ডিশনস ইন হুইচ দেয়ার সেফটি অ্যাট অল টাইমস ডিউরিং দ্য ডে অ্যান্ড নাইট ইজ অবজার্ভ, যাতে তাদের সিকিউরিটি যেন সবসময় ঠিকঠাক থাকে, সেটাই তাদের প্রয়োজন। এটা কিন্তু তাদের প্রতি কোনো রকম কনসেশন নয়। যাই হোক, on behalf of the West Bengal Junior Doctors Front, an application has been placed before the court seeking specific direction. Indira Joy Singh,
জুনিয়র ডাক্তারদের হয়ে একটা অ্যাপ্লিকেশন প্লেস করেন, দি অ্যাপ্লিকেশন ফর দি ডিরেকশন ইজ টেকেন অন রেকর্ড। রেকর্ডে চলে আসাটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ ফাইনাল জাজমেন্টে বা পরবর্তীকালে যে সমস্ত ইস্যু আলোচনা হবে তাতে কিন্তু এই অ্যাপ্লিকেশনটাও কিন্তু বিবেচিত হবে, সেই জন্য রেকর্ডে নিয়ে আসাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই অ্যাপ্লিকেশনে ডাক্তাররা কি বলেছেন? ডাইরেক্ট দি স্টেট গভর্নমেন্ট টু এস্টাবলিশ অ্যান্ড ফিক্স অ্যাডমিনিস্ট্রেটিভ রেসপন্সিবিলিটি অ্যান্ড লায়াবিলিটি ইনক্লুডিং নট লিমিটেড টু অ্যাকশন আন্ডার দি ওয়েস্ট বেঙ্গল Classification Control Appeal Rules 1971 for those who are responsible for the failure in safety and security at hospitals. সরকারি হাসপাতালে যে সিকিউরিটির ল্যাপস হয়েছে তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড আদারওয়াইজ তার জন্য স্টেট গভর্নমেন্টকে একটা নির্দেশ দেওয়া হোক। ডাইরেক্ট to facilitate meaningful dialogue between the administration of the state of West Bengal and the junior doctor, which is to be live streamed. অর্থাৎ কিনা আলোচনা করা দরকার সরকার এবং ডাক্তারদের মধ্যে, এবং এই আলোচনাটা কিন্তু লাইভ স্ট্রিমিং হবে, লাইভ টেলিকাস্ট করতে হবে, এই ধরনের যেন কোনো একটা নির্দেশ দেওয়া হয়। ডাইরেক্ট দি ইনস্টলেশন অফ দি সিসিটিভিজ ইন অল মেডিকেল হসপিটাল, সমস্ত মেডিকেল কলেজ হসপিটালে বা যেন সিসিটিভি লাগানো হয়। ডাইরেক্ট স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল টু প্রোভাইড রেস্ট রুম অ্যান্ড টয়লেটস, যাই হোক। ডাইরেক্ট ফরমেশন অফ এ মনিটরিং কমিটি কনসিস্টিং অফ পার্সোনাল ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাকাডেমিক্স অ্যান্ড জুনিয়র ডক্টর্স, নার্সেস অ্যান্ড আদার হেলথ স্টাফ ইন হসপিটাল টু, অর্থাৎ কেনার সমস্ত রকম কর্মীদেরকে দিয়ে যেন একটা মনিটরিং কমিটি করা হয় যারা এই নিরাপত্তার ব্যাপারটা সব থেকে বেশি করে দেখবে। ডাইরেক্ট ফরমেশন অফ এ কনফিডেন্সিয়াল গ্রিভেন্স রিড্রেসাল সেল ইন এভরি হসপিটাল, একটা গোপন ভাবে যাতে অভিযোগ জানিয়ে তা শুরু হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা যেন গ্রহণ করা হয়। শেষ পর্যন্ত কি হলো? We find in the request which has been made by the junior doctors in terms of prayer F2I and direct that state government should consider the request. এবারে কপিল সিবালের কিন্তু শুধু নির্দেশ নেওয়ার পালা। একদিন ধরে তিনি যেমন শুধুই বলে যাচ্ছিলেন তা সব ভুল, মানে অভিযোগ সব ভুল এবং সরকারের কোনো ত্রুটি বিচ্যুতি কিছু নেই, কিন্তু এইবারে এই যে ত্রিফলা যে আক্রমণ হয়েছে তার ফলে দেখা গেল যে কপিল সিব্বালের দিকেই কিন্তু সমস্ত ইনস্ট্রাকশনগুলো ফ্লো করছে যে আপনাদেরকে এই করতে হবে সেই করতে হবে, এই যে অর্ডারগুলো আপনারা তো স্ক্রিনে দেখতেই পাবেন, অর্ডারের বিভিন্ন যে প্যারাগুলো আছে সেগুলো দেখতে। শেষমেশ Ms. Joy Singh has informed the court that in view of the minutes which were recorded before the Chief Minister in the meeting held on 16 September 2024 and the directions which have been issued in this order, the junior doctors would evolve a broad consensus in the general body to facilitate return of the doctors to work and also to ensure compliance of the earlier direction of the court. অর্থাৎ কিনা মুখ্যমন্ত্রীর সঙ্গে ডাক্তারদের যে বৈঠক হয়েছে এবং তাতে যে একটা এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্টের বেসিসে ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করে একটা ব্রড এগ্রিমেন্টের মাধ্যমে তারা কিন্তু কাজে রিটার্ন করবেন, এটা তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন ইন্দিরা জয় সিং ডাক্তারদের হয়ে। আর লাস্ট প্যারাতে কি বলছেন? মিস ইন্দিরা জয় সিং সিনিয়র কাউন্সিল হ্যাজ রিকোয়েস্টেড দি কোর্ট টু রেকর্ড an assurance that no punitive or adverse action shall be taken against the doctors who return to work. অর্থাৎ কিনা তিনি চাইছেন যে কোর্ট এমন একটা নির্দেশ দিক যাতে কাজে ফেরার পর তাদের এগেনস্টে কোনো রকম শাস্তিমূলক বা প্রতিহিংসামূলক কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করা হয়। মিস্টার কপিল সিবাল সিনিয়র কাউন্সিল appearing on behalf of the state of West Bengal states that assurance to that effect was held out by the Chief Minister. কপিল সিব্বাল কিন্তু
বিচারপতি বলছেন কপিল সিবাল অলরেডি বলেছেন যে চিফ মিনিস্টার বলেছেন যে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। লিস্ট দি পিটিশন অন 27 সেপ্টেম্বর 2024, অর্থাৎ কিনা এই মামলাটা আরেকবার উঠবে 2024 সালের 27 সেপ্টেম্বর, অর্থাৎ কিনা 10 দিন পরে এটা আবার উঠবে। তা এই হচ্ছে 17 সেপ্টেম্বর যে হিয়ারিং হলো তার নির্যাস। কপিল সিব্বাল এর আগের বারের হিয়ারিংগুলোতে দেখাচ্ছে তিনি যেটা বলেছেন সেটাই কিন্তু অর্ডার হিসেবে বেরিয়ে এসেছে। এইবারে কিন্তু দেখা গেল যে ব্যাপারটা অনেকটাই পাল্টে গেছে। কপিল সিব্বালকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমাকে এই করতে হবে সেই করতে হবে, অর্থাৎ ব্যাটল ইজ ইভেন। এবং এই যে 3 জন মহিলা যে আইনজীবী, তাদের মিলিত আক্রমণের ফলে কিন্তু এখন দেখা যাচ্ছে যে যতই সব ঠিক আছে বলা হোক না কেন, অনেক কিছু গলদও আছে যেগুলো মোরাললেস প্রমাণিত হয়ে গেছে। এখন সেটা কি করে শোধরানো যায়, বিচার প্রক্রিয়া এখন সেদিকেই নজর দিচ্ছে। আশা করি এপিসোডটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন।